দলের বা বিরোধী জোটের কোনো চিন্তাই ছিল না এত দ্রুত সময়ের মধ্যে রাজপথে নামার। আমরা চিন্তা করছিলাম আবার সাংগঠনিক রাজনীতি গুছিয়ে এবং স্থানীয় সরকার নির্বাচনের দিকে ফোকাস করে সবাই কাজ করব। হোয়াটসঅ্যাপ মেসেজ, কল রেকর্ড, তারপরে ইন্টারসেপ্ট করতে পারে, শুনতে পারে এবং সেটা সংরক্ষণ করতে পারে। তো এটা 18টা এজেন্সি বা 18টা ভিন্ন দপ্তর সংস্থার কাছে এই সক্ষমতাটা ছিল এবং তাদের কোনো বাইন্ডিং ছিল না যে তাদের কোর্টের কোনো অনুমতি নেওয়া কিংবা কোনো একটা প্রসেসের মধ্য দিয়ে এই করার অধিকারটা তাদের, এইটার কোনো ধরনের কোনো ছিল না। তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় শুধুমাত্র 4টে এজেন্সিকে এই সক্ষমতাটা দিয়ে এই অধ্যাদেশটা করা হয়েছিল এবং সেক্ষেত্রেও যে কোনো ব্যক্তির যদি প্রাইভেসি ব্রিচ করতে হয়, যদি আড়ি পাততে হয়, তাহলে সেটা আদালতের একটা কোর্ট অর্ডার নিয়ে সেটা করতে হবে। এর মাধ্যমে আপনার আমার জনগণের যেই রাইট টু প্রাইভেসি এইটাকে সংরক্ষণ করার জন্য এই অধ্যাদেশটা করা হয়েছিল। সেই অধ্যাদেশটাও বাতিল করার মাধ্যমে আবারও যে কোনো সময় আপনাকে আপনার ফোন কল, হোয়াটসঅ্যাপ কল বা কথাবার্তা ইন্টারসেপ্ট করার ক্ষমতাটা সরকার এবং এই যে প্রায় 18-19টা এজেন্সির কাছে দিয়ে রাখা হচ্ছে। এবং আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় উপদেষ্টারা ছিলেন অনেকেই, তারা আমার কলিগ ছিলেন। এই অধ্যাদেশগুলো সে সময় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং স্টেক হোল্ডার কনসালটেশন করেছেন। বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে ঐকমত্য কমিশনের অনেকগুলো অধ্যাদেশের বিষয়ে আলোচনা হয়েছে, এগুলো করা হয়েছে। কিন্তু এখন আমরা খুবই দুঃখের সাথে আসলে দেখতে পাচ্ছি যে উপদেষ্টারা বেশিরভাগই তারা সিভিল সোসাইটির প্রতিনিধিত্বই করতেন এবং আওয়ামী লীগের সময় পূর্ববর্তী সময়ে তারা খুবই ভোকাল ছিলেন। তারা এখন এক ধরনের নীরবতা পালন করছেন এবং যখন কথা হয় অনেকে আমাকে বলেন যে একটু রয়ে সয়ে কথা বলা। এখন আমার মনে হয় যে এক্ষেত্রে সকলের দায়িত্ব আছে। আপনারা এই গণঅভ্যুত্থানের ফলে শত শত হাজার হাজার মানুষের জীবন দানের ফলে উপদেষ্টা হিসেবে সে সময় দায়িত্ব পেয়েছিলেন, কাজ করার সুযোগ পেয়েছিলেন। শুধুমাত্র সেটা করে দিলেই এটা কোনো গভর্নমেন্ট জব না, আমাকে চাকরি থেকে ফায়ার করে দিলেও শেষ। এটার একটা জাতীয় দায়িত্ব আপনাদেরও আছে। এবং আমরা মনে করি যে পূর্ববর্তী সরকারের সকল উপদেষ্টাদের তাদের সিভিল সোসাইটির যে রোলটা আওয়ামী লীগের সময় ছিল অ্যাটলিস্ট সেখানে ফিরে আসা উচিত। এই গণভোটের যে বিষয়টা, এটাকে অনেকে বিভিন্ন আলোচনায় আমি দেখছি যে জিয়াউর রহমানের সময় যে গণভোট করা হয়েছিল সেই গণভোটের সাথে তুলনা করা হয়। এটার একটা সুস্পষ্ট পার্থক্য আছে। জিয়াউর রহমানের সময় এই গণভোটের মাধ্যমে লেজিটিমেসি নিয়ে কার্যক্রমের প্রতি এবং এই যে বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে তখন এবং এজেন্সিকে ব্যবহার করে একটা কিংস পার্টি তৈরি করার জন্যই মূলত এই পুরো প্রক্রিয়াটা করা হয়েছিল। কিন্তু এবারের গণভোটটা হয়েছে বাংলাদেশের এই রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের লক্ষ্যে এবং এবারের গণভোটে জনগণ এই কাঠামোগত সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছে এবং এটাকে বিজয়ী করেছে। ফলে এই গণভোটের রায় যদি আপনারা না মানেন তাহলে এই সরকারকে আমরা সেদিন থেকেই অবৈধ সরকার বলা শুরু করব এবং আমরা এটার জন্য সময় নিব না। আপনারা যেমন এই যে আমাদের সকল অর্জন ধূলিসাৎ করে দেওয়ার জন্য সময় নিচ্ছেন না, আমরাও কিন্তু সেটার জন্য সময় নিব না। আপনারা যেটা বলছেন যে অনেক সময় আপনারা বলেন, বিভিন্ন ইন্টারনাল আলোচনায়ও বলেন যে 15 বছরের অভ্যুত্থান হবে না, 20 বছরের হবে না। তো এটার নজির আছে বাংলাদেশে যখন 69-এর অর্জনটা রক্ষা করা যায় নাই, 71-এই মুক্তিযুদ্ধ হয়েছে। তো আবার 24-এর অর্জন রক্ষা করা না গেলে আবার 26-27-ও এরকম কোনো ঘটনা ঘটে যেতে পারে। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা শুরু থেকে বলে আসছি যে এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য, কিন্তু আপনাদের সদিচ্ছা না থাকার কারণে আমরা সেটা পারছি না। এবং আমরা এখনও বলতে চাই যে বৈশ্বিক ক্রাইসিস এখন চলমান আছে। এই ক্রাইসিস মোকাবেলার ক্ষেত্র এবং একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা সকল স্টেক হোল্ডাররা একসাথে মিলে কাজ করতে চাই। বিরোধী দলের বা বিরোধী জোটের কোনো চিন্তাই ছিল না এত দ্রুত সময়ের মধ্যে রাজপথে নামার। আমরা চিন্তা করছিলাম আবার সাংগঠনিক রাজনীতি গুছিয়ে এবং স্থানীয় সরকার নির্বাচনের দিকে ফোকাস করে সবাই কাজ করব। কিন্তু আমরা যেই পরিস্থিতিতে আপনারা আমাদেরকে ফেলে দিয়েছেন, আমাদের সাংসদরা কথা বলতে পারছেন না, ইভেন গণভোট নিয়ে কথা বলার জন্য একটা দীর্ঘ নাটকীয়তার মধ্য দিয়ে কথা বলার সুযোগ পাচ্ছেন এবং সেটাকে কোনো ধরনের তোয়াক্কাই করা হচ্ছে না। এই পরিস্থিতিতে আমাদের আসলে রাজপথে নামা ছাড়া কোনো উপায় ছিল না এবং সামনের দিনে হয়তো আমাদের এই আন্দোলন আরও বড় পরিসরে আমাদেরকে ভাবতে হতে পারে এবং সেক্ষেত্রে এটা কারোর জন্যই ভালো হবে না, এটা ওভারঅল বাংলাদেশের জন্য একটা ক্ষতি হবে। সেজন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই, এখনও আপনারা হুঁশে ফিরে আসুন এবং আপনারা মনে করুন যে আপনাদের সাথে বিগত সময়ে কী হয়েছিল এবং সেই জায়গা থেকে সদিচ্ছা দেখান এবং একসাথে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ি। অন্যথায় আমাদের জনগণের কাছে ফিরে যাওয়া ছাড়া এবং জনগণকে আমাদের সাথে নিয়ে আসা ছাড়া আর কোনো উপায় থাকবে না।